স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযানের ঘোষণা দেয় এবং প্রশাসনের আশ্বাসে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে গাজীপুরে অবস্থান কর্মসূচি স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাজীপুরের দক্ষিণখানে গত শুক্রবার রাতে হাসিনার সরকারের মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি চলছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ 25 থেকে 30 জন ছাত্র জনতার উপর। এতে আহত হন অন্তত 15 জন। এরপরে জড়িতদের দ্রুত বিচার দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা 11টার পর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘোষণা দেওয়া হয় গাজীপুরের মাটি থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার। এরপরই বিকেলে খবর আসে সরকার যৌথ বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করছে। এই খবর জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান শিক্ষার্থীদের কাছে নিজেদের ব্যর্থতার জন্য ক্ষমা চান। জানানো হয় সদর থানার ওসির প্রত্যাহারের কথা। এদিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন মোবাশ্বের নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী। শনিবার সন্ধ্যা 6:30টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলন শেষে ফেরার সময় মোটরসাইকেলে 2 যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি মোবাশ্বেরের হাতে লাগে। দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। সদস্যকে ওরা ওইখানে ছিল, হঠাৎ করে একটা গাড়ি থেকে ছুটতে হয়, ছুটে ওর হাতে লাগছে, দিকে সামনে একেবারে। কর্মসূচির পরে সন্ধ্যার সময় এই ঘটনা ওরা কিভাবে ঘটায়? কত বড় সাহস ওদের, চিন্তা করেন। সন্ধ্যার সময় এই ঘটনা কিভাবে ঘটানোর সাহস পায়? পরিকল্পিত ঘটনা। আমার গুলি করার 10 মিনিট আগে কারেন্ট অফ করে দিয়েছে। এখন পরিকল্পিতভাবে ডিসি অফিসের কারেন্ট কিভাবে অফ করে? বিলুপ্তির পথে দেশের একটি ভাষা রেংমির্চা। বান্দরবানের দুর্গম পাহাড়ে ম্রো জনগোষ্ঠীর একটি গোত্র কথা বলে এই ভাষায়। এই ভাষাভাষী জীবিত মানুষ এখন মাত্র 6 জন, যাদের বেশিরভাগের বয়স 60 বছরের উপরে। যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ভাষাটি বিলুপ্ত হতে পারে শঙ্কা সচেতন মহলের। বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রো জনগোষ্ঠীর এক গোত্রের ভাষা রেংমির্চা। বর্তমানে এ ভাষায় কথা বলতে পারেন মোটে 6 জন। জীবিত এই 6 ব্যক্তি আবার 2 উপজেলার 4 পাড়ায় বাস করছেন। সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য মিল থাকায় ম্রো জনগোষ্ঠীর মূল স্রোতে মিশে গেছেন তারা। ফলে নিজের মাতৃভাষা ভুলেছে রেংমির্চা ভাষীর নতুন প্রজন্ম। 2021-এ এসে যে মাত্র 6 জন দাঁড়ালো, এই 6 জন না থাকলে কিন্তু বাংলাদেশ থেকে পুরো রেংমির্চা ভাষা হারিয়ে যাবে। আলীকদমের সদর ইউনিয়নের ক্রাসিং পাড়ায় 22টি ম্রো পরিবারের মধ্যে 7টি পরিবারের রেংমির্চা ভাষী। তবে এ পাড়ার 3 জন ছাড়া এ ভাষায় কেউ কথা বলতে জানে না। ভাষাটা বলে কেছে পুরোপুরি জানে না। রেংমির্চা ভাষীরা জানান, একসময় আলীকদমে থাকা অনেক রেংমির্চা পরিবার ম্রো জনগোষ্ঠীর মূল স্রোতে মিশে গিয়ে নিজের মাতৃভাষা ভুলে গেছে। একসময় পাড়ার সবাই রেংমির্চা পরিবার ছিল। পরে অনেকে বার্মা ও ভারতে চলে যায়, কেউ আলীকদমের অন্য জায়গায় চলে যায়, কেউ কেউ মারা গেছে। এসব কারণে রেংমির্চা ভাষাভাষীর মানুষ কমে যায়। নিজের ভাষায় কথা না বলতে বলতে মাতৃভাষা ভুলে গেছেন জানান 2 রেংমির্চা ভাষী। আগে ছোট ভাইরা থাকতে রেংমির্চা ভাষায় কথা বলতাম, এখন নিজের ভাষায় কথা বলার কেউ নেই। এই কারণে আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে। আমার 2 মেয়ে, 1 ছেলে রয়েছে। তারা কেউ রেংমির্চা ভাষা বলতে পারে না, এমনকি আমিও পুরোপুরি বলতে জানি না। নানা উদ্যোগে সংরক্ষণের ব্যবস্থা না নিলে বিলুপ্ত হতে পারে রেংমির্চা ভাষা। ডিবিসি নিউজ ডেস্ক। 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপ সেন্ট মার্টিনে 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে পর্যটক যাতায়াত। দ্বীপটির পরিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত কতটুকু প্রভাব ফেলবে এবং কী ধরনের কার্যক্রম বাস্তবায়ন হবে তা নিয়েই আলোচনা সর্বমহলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শিগগিরই দ্বীপটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে গৃহীত চূড়ান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করা হবে।
বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগে প্রতিবছর পর্যটন মৌসুমে ভ্রমণে আসেন লাখো পর্যটক। আগে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ ৬ মাস দ্বীপটিতে পর্যটক গেলেও এর পরিবেশ রক্ষায় তা সীমিত করে চলতি মৌসুমে নভেম্বর থেকে জানুয়ারি ৩ মাস করা হয়। এর মধ্যে শুধু জানুয়ারি মাসে পর্যটকরা রাত্রি যাপনের সুযোগ পাচ্ছে। ডিসেম্বরে শুরু করতে করতে ১৫ দিন পার হয়ে গেছে। ১৬ তারিখ থেকে কিছু লোকজন আমরা দেখেছি। ফেব্রুয়ারি মাসে যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। এমন বিধি নিষেধের কারণে জীবিকা নিয়ে সংকটে পড়েছে পর্যটক নির্ভর দ্বীপের বাসিন্দারা। ব্যবসায়ীরা বলছেন, দ্বীপবাসীর জীবিকার পাশাপাশি পর্যটন খাতের বিনিয়োগের বিষয়টি মাথায় রেখেই পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতি বছর এটা নিয়ে আলোচনা হয়। আমাদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, এটা কোটি কোটি টাকার সরকারি বিভিন্ন ব্যাংক থেকে লোন, যেখানে ব্যাংক সেক্টর ভেঙে পড়েছে এই লোনের কারণে। তা আমরা কিভাবে এই ব্যাংক লোনগুলো পরিশোধ করব এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে, বিকল্প ট্যুরিস্ট স্পট সৃষ্টি না করে, এগুলা তো খুবই অমূলক একটি বিষয়। বাংলাদেশে একমাত্র এলাকা বলা যায় সেন্ট মার্টিন, যেখানে হচ্ছে কোনো কলকারখানা নেই, যেখানে হচ্ছে যান্ত্রিকতা নেই, যেখানে কার্বন নিঃসরণ হয় না। আগে বরং এর চেয়ে বেশি পরিবেশের ক্ষতি হতো যখন পর্যটক যেত না, ওই সময় ওখান থেকে জিনুক সামগ্রীগুলো আহরণ করতে স্থানীয়রা। অন্যদিকে পরিবেশবাদীরা বলছেন, কেবল বিধিনিষেধ আরোপ করে পরিবেশ প্রতিবেশ রক্ষা করা সম্ভব নয়। আর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানায়, দ্বীপবাসীকে সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে কাজ করছে সরকার। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু এই ৯ মাস কি করবেন, কিভাবে পরিবেশ সুরক্ষা করবেন, কিভাবে এই পরিবেশকে উদ্ধার করবেন, সেটাও একটু জানানোর প্রয়োজন বলে আমি মনে করি। সেন্ট মার্টিন স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদেরকে নিয়ে আমরা কীভাবে পরিবেশ ও সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়ন করতে পারি, সেই বিষয়ে তাদের মতামতগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা কন্টিনিউভাবে পরিচালনা করব ভবিষ্যতে। সরকার ইতিমধ্যে চিন্তা করেছে যে সেটি হচ্ছে আমাদের পর্যটকবৃন্দ যাওয়ার পরে সেন্ট মার্টিনের যে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে পরিচ্ছন্নতার যে একটা সমস্যা দেখা যায়, সেটিকে সমাধান করবার জন্য সরকার এখানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ৮.৫ কিলোমিটার আয়তনের এই দ্বীপে বাস করেন ১০,৫০০ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত 11:30টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাহিদ হোসেন ও সুইট আহমেদ। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুইট ও নাহিদ। এ সময় পুরাতন বাস্তুপুর গ্রামের একটি কামারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। শুধু সবজি চাষ করেই নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন মানিকগঞ্জের প্রায় ৪০,০০০ কৃষক। জেলার ৭টি উপজেলার মধ্যে সদর, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় সবচেয়ে বেশি সবজির আবাদ হয়ে থাকে। সবজি চাষ উপযোগী মাটি ও রাজধানীর সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা লাভবান হচ্ছেন। মানিকগঞ্জের সাটুরিয়ার জান্না গ্রামের কৃষক মাসুদ রানা ২০ বছর ধরে করছেন সবজি চাষ। সবজি বিক্রির লাভের টাকা দিয়ে তিনি করেছেন রড সিমেন্টের দোকান, গড়েছেন মনোরম পাকা বাড়ি। সবজি চাষ করে আমি রড সিমেন্টের দোকান দিছি, একটা খুঁটি কারখানা দিছি, ডেকোরেশনের ব্যবসা দিছি এবং বাড়িতে একটা দোতলা ডুপ্লেক্স বাড়িও করছি। শুধু মাসুদ রানাই নন, সবজি চাষ করে জেলার ৪০,০০০ কৃষক নিজেদের ভাগ্য বদলেছেন। উপযুক্ত পরিবেশ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণেই এ অঞ্চলে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা। আর মানিকগঞ্জ আমাদের ঢাকার সাথে রাস্তাটা এই ভালো থাকার কারণে যোগাযোগ ভালো, এই যে অল্প সময়ের মধ্যে আমরা কারণ বাজার যায় পৌঁছাইতে পারি, এখানে আমরা মানে তাড়াতাড়ি বিক্রি করতে পারি। ৭ পাখি জায়গার মতো চাষ করতেছি। এই চাষের আয় দিয়ে বর্তমানে একটা বিল্ডিং করছি, প্রায় ২০ লক্ষ টাকা খরচ হয়েছে। সবজি চাষ করে বছর শেষে আমার মোটামুটি $1,02,000 মতো আয় থাকে, বিভিন্ন খরচ। সবজি চাষ করে আমার ভালো লাভবান হয়েছি, কিছু টাকাও বানাইছি, জমিও কিনছি আমি।
আমি 17 বছর বিদেশ থেকে আইছি, যা না করছি আমি বিদেশে বাড়ি এসে আমি সবজির ব্যবসা দাদা বেশি লাভ মনেছি। মানিকগঞ্জের 7টি উপজেলার মধ্যে সদর, সাটুরিয়া ও সিংগাইরে সবচেয়ে বেশি সবজির আবাদ হয়। এতেই আর্থসামাজিক অবস্থার পরিবর্তন এনেছেন তারা। এখানে কৃষি বিভাগের পরামর্শে তারা আধুনিক জাত, উন্নত কলাকৌশল এবং উত্তম পরিচর্যার মাধ্যমে তারা ফসলের উৎপাদনটা বেশ ভালো পেয়ে থাকে। চলতি মৌসুমে 9,382 হেক্টর জমিতে আবাদ হয়েছে সবজির। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। উত্তরবঙ্গে মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার মহিষলুটি আড়তে প্রতিদিন গড়ে বেচাকেনা হয় প্রায় 2 কোটি টাকার মাছ। চলনবিল সহ বিভিন্ন খালবিলের ট্যাংরা, পুঁটি, রুই সহ দেশীয় মাছ পাওয়া যায় এই আড়তে, আর তা পাঠানো হয় উত্তরের বিভিন্ন জেলা সহ ঢাকায়। মহিষলুটি মাছের আড়ত প্রতিদিন মধ্যরাত থেকেই চলনবিল সহ সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জ, পাবনার ফরিদপুর ও ভাঙ্গুড়া, নাটোরের গুরুদাসপুর ও নওগাঁর চাষের ও খালবিলের মাছ আসে এই আড়তে। সূর্যের আলো উকি দেওয়ার আগেই শুরু হয় মাছ বেচাকেনা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে ওঠে মহিষলুটি মাছের আড়ত। ট্যাংরা, পুঁটি, রুই, কাতল, বোয়াল সহ দেশীয় নানা জাতের মাছ মেলে এখানে, বিক্রি হয় নিলামের মাধ্যমে। ঢাকা থেকে, জামালপুর থেকে এবং দেশের আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এখানে মাছ কিনতে আসে। ভোর থেকে হাট লাগে এবং সর্বোচ্চ আমাদের এখানে 2 ঘন্টা হাট লাগে। 2 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কেনা হয়। চলনবিল সহ এই অঞ্চলের মাছের ব্যাপক চাহিদা থাকায় এই বাজারে প্রতিদিনই বাড়ছে পাইকারের সংখ্যা। সকল ধরনের মাছ আমরা এখান থেকে ক্রয় করে নিয়ে কাউরান বাজার বিক্রি করি। এখানে পয়েন্ট করা আছে বিভিন্ন জায়গায় পাইকারদের জন্য, আর তা 2.5 থেকে 3 কোটি টাকা ন্যূনতম বেচাকেনা। নিরাপত্তা ও নিরাপদ লেনদেনের জন্য পাইকারদের দাবির বিষয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। দূর দূরান্ত থেকে যারা ব্যবসায়ী আসেন তাদের অবস্থানের জন্য যে আবাসন ব্যবস্থা, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আমি সরকারি বেসরকারি যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তারাস উপজেলায়, তো ব্যাংকের প্রতিনিধিদের সাথে কথা বলে আমি ওখানে ব্যাংকের শাখা চালু করার আমি ব্যবস্থা করব। মাছ চাষিদের প্রশিক্ষণ ও চলনবিলে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সমন্বিত প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। চাষকৃত এবং উন্মুক্ত জলাশয়ের মাছকে কেন্দ্র করে মহিষলুটিতে বিশাল আকারে একটি মৎস্য আড়ত গড়ে উঠেছে। শুধু মাছ চাষ না, মাছের সাথে কৃষি, তারপরে লাইভস্টক, পরিবেশ, বন, বিভিন্ন বিভাগকে নিয়ে আমরা একটা সমন্বিত প্রকল্প যদি তৈরি করতে পারি তাহলেই কিন্তু এটা করা সম্ভব। মহিষলুটি মাছের আড়ত ঘিরে কাজের সুযোগ হয়েছে কয়েক হাজার মানুষের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।